আমি ওই জুন মাসে আমার বিরুদ্ধে ওরা অভিযোগ দায়ের করেছিল যে আমি বাংলাদেশের পক্ষে কাজ করছি। তার জন্য অভিযোগ দিয়েছিল যে উনি এই বক্তৃতা করেছিলেন, এটা আসলে ছিল দেশকে বিভক্তি করার পক্ষে এবং পাকিস্তানের বিপক্ষে ছিল। এবং তার সঙ্গে এরা আরো দিয়েছিল যে উনি হিন্দুদের পর্যন্ত আইডেন্টিটি কার্ড দিয়েছেন, কেন আমরা পিস কমিটির পক্ষ থেকে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি ধর্ম নির্বিশেষে সকলেরকেই আমি আইডেন্টিটি কার্ড ইস্যু করতাম যাতে লোক বেঁচে যায়। তো এইটাকে নিয়ে আমার হিয়ারিং হয়েছিল। আমি শেষ পর্যন্ত ব্যারিস্টার কোরবান সাহেবকে সঙ্গে নিয়ে নাটোরে যাই এবং নাটোরে ব্রিগেডিয়ার 9 উনি ব্রিগেড হেডকোয়ার্টার দায়িত্বে ছিলেন। উনি বলেন যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ আসছে, আপনি এই বক্তব্য রেখেছেন। আমি তখন তাদেরকে বললাম যে দেখেন, আমি মানুষ খুন করার বিপক্ষে, মানুষ খুন হচ্ছে অহরহ, এটার বিপক্ষে আমি। মানুষ খুন করে দেশ চালানো যাবে না এবং আমি একটা পলিটিক্যাল সেটেলমেন্টের পক্ষে। আমি অনেক সময় আর্মির লোককেও বলেছি, আমাদের লোককেও বলেছি, অন্যদেরও বলেছি যে পলিটিক্যাল সেটেলমেন্ট ছাড়া এই যে সংঘর্ষ যেটা শুরু হয়েছে আর্মি করছে এবং জনগণের মধ্যে বিভক্তি আনা হয়েছে, এটি দেশের সমস্যার সমাধান হবে না। আমি চাই যে একটা পলিটিক্যাল সেটেলমেন্ট হোক। এবং আমার কাছে যে সমস্ত আর্মির লোকরা যেত তাদেরকে আমি বলতাম যে কলকাতায় আমাদের নেতৃবৃন্দ যারা আগে চলে গেছেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ বেশিরভাগই চলে গেছিলেন, বলতাম যে তাদের সঙ্গে গিয়ে একটা সেটেলমেন্ট করা দরকার, এটা আমি বলতাম। একটা যে আপনি যে বলেন যে দেশের স্বাধীনতার যে আন্দোলন চলতেছিল সে ব্যাপারে জামাত, ওই সময় জামাতের স্ট্যান্ডটা কি ছিল? জামাতের স্ট্যান্ড হিসাবে ৭০ নির্বাচনের পরেই আমার মনে আছে যে নাকালপাড়া আমাদের জামাতের হেডকোয়ার্টার ছিল, নাকালপাড়া অফিস ছিল। ওই অফিসে বোধহয় এটা 1971 সালের জানুয়ারি মাসে নির্বাচন হলো, ৭০-এর ডিসেম্বরে, আর এটা জানুয়ারি মাসে আমাদের একটা মজলিসে সুরার বৈঠক হয়। সেই সুরার বৈঠকে আমিও পাবনার থেকে ওই সুরার বৈঠকে আসি, যোগদান করি। সুরার সদস্য কতজন ছিলেন? তো সুরার সদস্য আমার বেশি মনে নাই, এক্সাক্ট নাম্বারটা আমার মনে নাই। তখন না, তার চেয়ে কমই ছিল, তখন কম ছিল, খুব বেশি লোক ছিল না সুরার সদস্য। আমরা উপস্থিত যারা একত্রিত হতে এবং তাদেরকে নিয়ে বৈঠক হলো। তো আমরা ওখানে একটা রেজুলেশন করেছিলাম দুটি বিষয় নিয়ে। একটা ছিল যে বোথ ইস্ট এবং ওয়েস্ট পাকিস্তানে যেহেতু শেখ মুজিবুর রহমান সাহেব মেজরিটি ফর্ম করেছেন, সুতরাং তাকে ইয়া করা হোক, প্রধানমন্ত্রী দায়িত্ব দেওয়া হোক, তাকে ক্যাবিনেট গঠন করার দায়িত্ব দেওয়া হোক। আর তখন আমরা আশঙ্কা করছিলাম যে ইয়া খান, যেটার মধ্যে আমরা আশঙ্কা করছিলাম যে ইয়া খান হয়তো এইসব গোলমাল করে শেষ পর্যন্ত আর্মি অ্যাকশনে যেতে পারে। আমরা এই কারণে তার বিরুদ্ধে রেজুলেশন করলাম যে আমরা যদি ইয়া খান যদি আর্মি অ্যাকশন নেয় আমরা তার বিরোধিতা করব, আমরা আর্মি অ্যাকশনকে সমর্থন করব। এই দুইটা রেজুলেশন আমরা নিয়ে, আমি তো তখন ঢাকায় থাকতাম, আমি পাবনায় থাকতাম, পাবনায় চলে যাই। পাবনায় চলে যাওয়ার পরেই তো পরিবেশ ক্রমান্বয়েই অশান্ত হয়ে উঠলো আর কি। তা আমরা এই সিদ্ধান্ত তখন নিয়েছিলাম। ইস্ট পাকিস্তান জামাত ইসলামের স্ট্যান্ড তখন এইটা ছিল। তারপরে সিচুয়েশন ক্রমান্বয়ে ডেটোরেট করতে লাগলো। তারপর কেন্দ্রীয় জামাতের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে সিচুয়েশন যেভাবে অ্যাগ্রাভেট করছে তাতে ইস্ট পাকিস্তান জামাতকে তাদের মানে অটোনমি দেওয়া উচিত, যে তারা সেখানকার সিচুয়েশন অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবে, কেন্দ্রীয় সিদ্ধান্ত তাদের উপরে প্রযোজ্য হবে না। এটা এই জানুয়ারির পরপরই আর কি, এক্সাক্ট ডেট আমার মনে নাই, মানে ডিসিশন হয়েছিল কেন্দ্রীয় জামাতের পক্ষ থেকে। এরপরে
মানে 25শে মার্চ আসলো ক্র্যাকডাউন। 23শে মার্চ আমি যে বক্তৃতা করেছিলাম, তারপরে আমার আপনার ওই বক্তৃতা কোথাও পাবলিশ হয়েছিল কোন পত্রিকায় বা এরকম? পত্রিকায় পাবলিশ হয়েছিল বলে আমার মানে স্মরণ নাই, কেননা ওই সময় অবস্থা এমন ছিল যে আমরা অনেকটা কাট অফ হয়ে যাচ্ছিলাম ক্রমান্বয়ে কেন্দ্রের সাথে বিভিন্ন জায়গাতে। 23শে মার্চে পরিস্থিতি খুবই ডিটোরিয়েট করেছিল বিভিন্ন আমাদের পাবনায়। তো ওখানে এত বিহারি হত্যা হয়েছিল, আমাদের পেশোয়ারিদের যারা পাহারা দিত তাদের হত্যা করা হয়েছিল। এবং 28শে মার্চে তো ওই সময় কারা স্পেসিফিক কি কারণ নেতৃত্বে এরকম হয়তো পাবনায় হত্যা করলো? ওই ওখানে পাবনাতে তখন আমরা তো নির্বাচিত হইনি, আমরা অফসাইডে ছিলাম। আবার ওখানে নেতৃত্ব আওয়ামী লীগের নেতৃত্ব ছিল, আর ওখানে প্রশাসন ওই 25শে মার্চ যখন ক্র্যাকডাউন করে তারপরেই প্রশাসনের নেতৃত্ব ওখানে নুরুল আলম মানে আমি ডিসি ছিলেন, তারা তাদের নেতৃত্বেই বলতে গেলে আওয়ামী লীগের নেতৃত্ব এবং তারা মিলে সেখানে আলমারির থেকে সমস্ত আর্মস মানে আওয়ামী লীগের লোকেদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দেয়। এবং 28শে মার্চ ওখানে আর্মির এক প্লাটুন আর্মি ছিল পাবনাতে, তাদেরকে চতুর্দিক থেকে তারা এসে আর্মি ক্যাম্পটা কোথায় ছিল? আর্মি ক্যাম্প ছিল ওই সময় ছিল টেলিফোন অফিস, যেটা টেলিফোন অফিসের আর্মিরা ছিল এবং আরো কয়েক জায়গাতে তারা ছিল। তাদেরকে চতুর্দিক থেকে ঘেরাও করে তারা এক প্লাটুন আর্মিকে ওইখানে তারা হত্যা করে প্র্যাকটিক্যালি নেতৃত্বে কারা ছিল নাম কি মনে আছে আপনার? ওই তো বললাম নুরুল আলম মানে ওনার নামটা এক্সাক্ট ভালো নাম আমার মনে নেই, মানে ডিসি ছিলেন, ডেপুটি কমিশনার। তিনি মানে সমস্ত আলমারির থেকে আর্মস বের করে এদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দেন। আমি তখন মফস্বলে ছিলাম, গ্রামে চলে যাই। আমি 23শে মার্চের রাত্রিতেই চলে যাই, যেহেতু আমি খবর পেলাম যে আমার বাড়ি আক্রমণ হচ্ছে। এরপরে ঘটনাগুলো আপনি একটু বলবেন যে একদম 25শে মার্চ পর্যন্ত আপনি কি দেখছেন? 25শে মার্চের পরে তো আমি মফস্বলে ছিলাম, তারপরে যা লোকেদের মুখে শুনেছি যে ওনারা ওখানে পাবনাতে পজিশন নিয়ে ওখানে কিছু অ্যাডমিনিস্ট্রেশন চালান এবং 11ই এপ্রিল পাবনাতে আর্মি যায়। 11ই এপ্রিল পর্যন্ত ওনাদের হাতেই ছিল, তারপরে আর্মিরা যায়। আর্মি যাওয়ার পরে আর্মিরা শহরে গিয়ে বিভিন্ন জায়গায় তাদেরকে মানে ঘোরাফেরা করতে গিয়ে তারা অনেক লোক হত্যা করে পাবনাতে আর্মি ক্র্যাকডাউনে। তখন পাবনার লোকেরা পরিবার পরিজন নিয়ে সমস্ত লোকেরা সব পাবনা শহর ছেড়ে গ্রামে গঞ্জে চলে যায়। আমরাও গ্রামে গঞ্জে গ্রামেই ছিলাম। আমি দোকলা নামক একটা গ্রামে ছিলাম। সেখানে আমার কাছে লোকজন আসে যে এরকম ভাবে আর্মিরা লোকজন হত্যা করেছে বা করছে, আপনারা যায় আর্মিদেরকে বুঝান যে এই লোকরা তো কোনো অন্যায় করেনি আপনাদের সাথে, সুতরাং এদেরকে এরকম গ্রামে যদি এরা থাকে তো কিছুদিনের মধ্যে এরা মারা যাবে, কতদিন এরা পিছনে থাকবে। তখন আমি বোধহয় 13 তারিখে আমি পাবনা সার্কিট হাউসে গিয়ে তাদের কাছে সুপারিশ করার চেষ্টা করি যে এদেরকে মানে পাবনা শহরকে রক্ষা করেন, এরকম মানুষ মারবেন না। আমাকে প্রথম দিনে তো তারা আমাকে পাত্তাই দিল না। আমি ফিরে আসলাম, আবারও লোকেরা আমাকে যা বললো যে আপনারা একটু বলেন, যেহেতু আমি আগে 62-65-তে ওখানে ছিলাম, এমপি ছিলাম, কাজে আমাকেই তারা বললো যে যান। তো যাই আমি 14 তারিখে গিয়ে তাদেরকে সেখানে পেলাম। আমরা 14ই এপ্রিল বললাম যে দেখেন জনগণ তো কোনো অন্যায় করেনি,
আপনারা জনগণের এখানে লোক হত্যা করেছেন, এ সমস্ত করা ঠিক না, আপনারা লোকেদেরকে বাড়িতে থাকার সুযোগ দেন। তখন তারা আমাকে বলল যে আপনারা শান্তি মিছিল করেন, শান্তি মিছিল করে চান যে মানে আমরা শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। তো এই শান্তি মিছিল করে আপনারা লোকেদেরকে গ্রাম থেকে সব পরিবার পরিজন সহ নিয়ে আসেন এবং শহরে বসেন এবং তাদেরকে আপনারা আইডেন্টিটি কার্ড দেন, যাতে মানে নিরীহ লোকেদেরকে কেউ মানে দায়ী না করতে পারে, অত্যাচার না করতে পারে। তো আমরা দেখলাম যে মানুষ বাঁচাবার জন্য এটা খারাপ পদ্ধতি নয়। তখন আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম রাজনৈতিক মতাদর্শ পার্থক্য যাই থাকুক না কেন, সমানে আমরা ওই মিছিল মানে তাদেরকে আইডেন্টিটি কার্ড দিলাম এবং যেটাই আমার বিরুদ্ধে মানে দরখাস্ত করার কারণ হয়েছিল যে আমি হিন্দুদেরকেও আইডেন্টিটি কার্ড দিই। তারপরে আমি ওখানে হিন্দুদের অনেক জায়গায় ধরে নিয়ে যেত আর্মিরা, আমি হিন্দুদেরকেও সেখানে আর্মিদের ক্যাম্পে গিয়ে তাদেরকে বলে তাদেরকে ছাড়ায় নিয়ে আসছি। এখনো প্রশান্ত কুমার দত্ত বলে একজন লোক এখনো বেঁচে আছে শহরে, পাবনা শহরে। তার সঙ্গে আরো লোকজন ছিল হিন্দু, তাদেরকে আর্মিরা নিয়ে গিয়েছিল। আমি তাদেরকে সেখানে যাই এবং বলি যে এরা তো কোনো অন্যায় করে নাই, এরা তো আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করে নাই, সুতরাং এদের কেন আপনারা আনছেন? তারা আমাকে বললো যে আপনি কাফেরদের জন্য এরকম মানে সুপারিশ করেন। আমি যে কাফের বলেন আর মুসলমান বলেন, সবাই তো মানুষ, মানুষের জন্য আমি আসছি, তারা আপনাদের অন্যায় করে নাই, সুতরাং তাদেরকে আপনি মারতে পারেন না। ইসলামে যুদ্ধক্ষেত্রেও যারা যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করে নাই তাদের সঙ্গে তাদের মারধর করা বা তাদের সম্পদ লুণ্ঠন করা বা তাদের মানে ইজ্জত হরণ করা যা শরীয়তেও জায়েজ নেই। সুতরাং সেই দিক দিয়ে আমি মানুষের জন্য আসছি, আপনারা তাদেরকে তারা কোনো অন্যায় করে এবং তাদেরকে আমি নিয়ে আসি আমাদের কাছ থেকে বলি। তো তাই নয়, আমার বাড়িতে আমি লঙ্গরখানা করেছিলাম হিন্দুদের জন্য। ওই এপ্রিল মাসেই যখন আমি গ্রামের থেকে হিন্দু মুসলমানদেরকে নিয়ে আসলাম, তখন হিন্দুদেরকে আমি লঙ্গরখানা করে দিতাম আমার পাথরতলার বাড়িতে। কতজন ছিল? আমি তখন প্রথম আমার মনে আছে 7 বস্তা চাউল কিনে আমি তাদেরকে দিয়ে আসলাম এবং আমার মা বেঁচে ছিলেন, মাকে দিলাম যে মেয়েদের, বিশেষ করে হিন্দু মেয়েদের সেখানে থাকার জন্য ব্যবস্থা করলাম। আমি তো যখন 74 সনে দেশে ফিরে আসলাম 75-এ আমি আপনার গেলে, তখন হিন্দুরা তো আমার কাছে বললো যে আপনার মা শুধু আপনার মাই না, আমাদেরও মা, যে সে আমাদেরকে ওই সময় খাওয়াইছে, আমাদেরকে সব রকমের ব্যবস্থা করেছে, কাছে রাখেছে। বাইরের থেকে আর্মিরা আসলে পরে বলেছে যে এটা আমার বোন, আমাদের লোকজন এরকম বলে। তো যাই হোক এভাবে, কারণ আমিও থাকতাম না বাড়িতে, গ্রামে যাই থাকতে হতো আমাকে, কেন কি কোন সময় কে এসে ইয়া করে। আমাকে আর্মিরা বলেছিল যে আপনি একটা পাকা বাড়িতে উঠে যান। আমি পাকা বাড়িতে যাইনি, আমার বাড়ি ছিল তখন টিনের ঘর আর আমার বাঁশের বেড়া। আমি বলেছিলাম যে আমি কারো বাড়িতে উঠতে পারবো না, আমার পরিবার পরিজন নিয়ে আমি আমার বাড়িতেই থাকবো, কেননা দেশ বাঁচলেই তবে আমরা বাঁচবো, না থাকলে আমরা থাকবো না। সুতরাং কারো বাড়িতে মানে উঠার আমার ইচ্ছা নেই, আমি যেতে পারবো। আমার ফ্যামিলি এই বাড়িতেই থাকবে এবং লাস্টলি আমার ফ্যামিলি এই বাড়িতেই ছিল। মালিক মন্ত্রিসভায় যোগ দিয়েছে জামাত। হ্যাঁ, মালিক মন্ত্রিসভা। কে কে ছিলেন? আমার জানা মতে তো আমাদের 2 জন ছিলেন, মৌলানা ইউসুফ সাহেব আর আব্বাস আলী খান সাহেব, এই 2 জনের নাম শুনেছি। একটি প্রসঙ্গত কথাটা বলে রাখতে চাই যে আসলে আমি অল থ্রু ওই সময়ে আপনার ওই প্রথমে মফস্বলে গ্রামে ছিলাম, পরবর্তীকালে আর শহরে আসছিলাম যখন পরিবেশটা ভালো হয়েছিল, হিন্দু মুসলমান সবাইকে যখন নিয়ে আসলাম,
এবং তাদেরকে রিলিফ ইত্যাদি করার জন্য, তাদের হেফাজত করার জন্য, তাদের বাড়ি দেখাশোনা করার জন্য, এমনকি হিন্দুরা আমার কাছে আসছেন, তাদেরকে আমি বলেছি যে আপনারা থাকেন, নিরাপদ থাকেন, আমরা চেষ্টা করব যে আপনাদের পাহারা দিয়ে ওইটা করলেও আমরা চাই হিন্দু মুসলমান সবাই মিলে আমরা দেশ রক্ষা করি। সেই হিসাবে আমি শেষ পর্যন্ত কাজ করেছি। তো তখন আমি পাবনায় ছিলাম এবং পাবনার থেকে আমি নভেম্বর মাসে পাবনার থেকে এসেই আমি চলে যাই পাকিস্তানে। তখন আমাদের ওখানে ইলেকশন করেছিল আর্মিদের নির্দেশেই তখন নির্বাচন হয়। আর আমার ওই সিটে যিনি নির্বাচিত হয়েছিলেন 70-এ, উনি 25শে মার্চের সময় উনি হার্ট ফেল করে মারা যান। ওই সিটটা খালি হয়। তো সেখানে আর্মিরা নির্বাচন ডিক্লেয়ার করে আমার নাম শুনে, যেহেতু আমি আগে ক্যান্ডিডেট ছিলাম, সুতরাং আমাকে তারা নির্বাচিত ডিক্লেয়ার করে আমাকে সেখানে ইসলামাবাদে যাওয়ার জন্য নির্দেশ দেয়। এসবই আর্মির নির্দেশে আমাদের করতে হয়েছে। আর ফিরতে পারিনি। এরপরে আমি আসি বোধহয় 74-এর সেপ্টেম্বর মাসে, এবং আসার সময় হোম ডিপার্টমেন্ট এবং হোম ডিপার্টমেন্টের ছাড়পত্র নিয়ে আসি আর্মিদের সাথে এবং মানে ইয়ার সাথে। এর আগে একটা ঘটনা ঘটে, 73-এ যখন বাংলাদেশ হয়ে যায় তখন পাকিস্তান থেকে আমি হজে যাই, আমি এবং গোলাম আজম সাহেব। হজের সময় মদিনা শরীফে শেখ মুজিবের প্রতিনিধিত্ব করেন আব্দুর রশিদ তর্কবাগী সিরাজগঞ্জের। ওনার সঙ্গে আমার মদিনায় দেখা হয় আসরের নামাজের পর। মসজিদের নববী থেকে নামাজ পড়ে বেরোজ, উনাকে দেখেই আমি বললাম যে তর্কবাগী ভাই কেমন আছেন, এই বলে জড়ায় ধরেছি। উনিও আমাকে একারে জড়ায় ধরলেন, আমাকে তুমি করে ডাকতেন। উনি বয়স অনেক বেশি ছিল। তুমি এখানে, আমি তো হজে আসছি, তোমার দেশে যাওয়া দরকার, এখন দেশ গড়তে হবে, তোমাদের মতো লোকের দরকার, তুমি দেশে চলে আসো। আমি ওনার সাথেই ওনার হোটেলে গেলাম। সেই হোটেলে গিয়ে আমরা অনেকক্ষণ কথা বললাম। কথা বললে আমি বললাম যে দেখেন ভাই, আপনি আমাকে যেতে বলতেছেন, আমি যেতে যাওয়াটা ইনশাল্লাহ আল্লাহ যখন করেন তখন যাব, কিন্তু শেখ মুজিব ভাইকে আপনি আমার পক্ষ থেকে আমি কিছু প্রস্তাব দিলাম যে আমি মিডল ইস্টের এইখানে বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করে দেখছি যে পাকিস্তান ভেঙে গেছে, এই জন্য এই মিডল ইস্টের রাষ্ট্র নায়কদের ধারণা যে একটা মুসলমানদের দেশ বিভক্ত হয়ে গেল ইন্ডিয়ার সাহায্যে, এটা ঠিক হয় নাই তারা মনে করে। কিন্তু আসলে তো আমরা মুসলমান, বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র, বিভক্ত হয়ে গেছে। এই দেশটা বাঁচানোর জন্য মধ্যপ্রাচ্যের সাহায্যের দরকার আছে বাংলাদেশে। আপনি আমার পক্ষ থেকে 3টা প্রস্তাব আমি দিলাম যে শেখ সাহেবকে আপনি বলবেন। একটা হচ্ছে যে পাকিস্তানে যত আর্মি আছে বাংলাদেশে এবং আপনার সিভিল অফিসার্স আছে প্রশাসনের, তারা দক্ষ, তাদেরকে ইমিডিয়েটলি বাংলাদেশে নিয়ে যাওয়া দরকার প্রশাসনকে ঠিক করার জন্য। 2 নম্বর হচ্ছে মিডল ইস্টে আপনাদের বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানো দরকার, যে আমরা মুসলমান পৃথক হয়ে গেছি, আমাদের দেশ স্বাধীন রাষ্ট্র হয়েছে, কিন্তু আমরা যেহেতু মুসলমান রাষ্ট্র, যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র, এটা গড়ে তোলার জন্য আপনাদের সাহায্য করা উচিত। আমরা মুসলমান, সেই হিসাবে আমাদের সাহায্য করা দরকার। কেন যুদ্ধ বিধ্বস্ত দেশের অর্থনৈতিক কাঠামো মজবুত করার জন্য এখন কিন্তু বাইরের সাহায্য খুবই দরকার। আর 3 নম্বর আমি বললাম যে ইমিডিয়েটলি একটা জেনারেল অ্যামনেস্টি ডিক্লেয়ার করে শেখ সাহেব যেন সমস্ত দেশপ্রেমিক মানুষকে একত্রিত করে দেশটা গড়ে তোলার জন্য তাদের সহযোগিতা নেন। এই 3টা প্রস্তাব আপনি দেবেন। একটা হচ্ছে গিয়ে আর্মি এবং এদেরকে নিয়ে যাওয়া, দ্বিতীয় মিডল ইস্টে আমাদের মানে পাঠানো, প্রতিনিধি দল পাঠানো সাহায্যের জন্য,
তৃতীয়ত মানে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেশের সমস্ত লোক যারা আমরা আছি সকলে মিলে দেশকে গড়ে তোলা দরকার। আল্লাহ তৌফিক যদি দেয় তো আমি দেশে যাব, এবং পরবর্তী বছরেই 74-এ আমি হোম ডিপার্টমেন্টে প্রথমে মৌলানা আব্দুর রহিম সাহেবকে পাঠালাম, তারপরে ওনাকে সিএফ করার পরে আমার দরখাস্ত এখানে হোম ডিপার্টমেন্ট থেকে অ্যাকসেপ্ট হয়ে গেল। পরে আমি এয়ার ফ্লোটে রাশিয়ার প্লেনে দেশে ফিরে আসলাম। আর কিছু কথা আসছে যে একজন পাকিস্তানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাদির আলী বলছেন যে গোলাম আজম, ফজলুল কাদের চৌধুরী, মাওলানা ফরিদুদ্দিন আহমদ সহ জামাতের মুসলিম লীগের নেতৃবৃন্দ তার সাথে সাক্ষাৎ করছে এবং পাকিস্তানের আর্মির অপারেশনের জন্য তার পরামর্শ দিচ্ছে বিভিন্ন এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? যেহেতু আমি ওই সময়ে পাবনাতে ছিলাম, ঢাকায় আমি ছিলাম না, এক্স্যাক্টলি আমি বলতে পারবো না যে কে কে সেখানে ছিলেন। তো আমরা তখন খবরে শুনেছিলাম যে এখানকার নেতৃবৃন্দ রাও ফরমান আলীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং এখানে মানে শান্তি কায়েম করার জন্য তারা আলোচনা করেছেন। টিকাখানের সাথেও দেখা করছিলেন, দেখা হয়তো করে থাকতে পারেন, কিন্তু আমরা যেহেতু এখানে ছিলাম না, এক্স্যাক্টলি কোনভাবে কিভাবে সাক্ষাৎ করেছেন, কি আলোচনা হয়েছে, এগুলো আমার জানা আমার এটা কোনো সিদ্ধান্তের ভিত্তিতে দেখা সাক্ষাৎ হয় না। কোনো সিদ্ধান্ত পার্সোনালি সেখানে হয়তো দেশের লোক হতে হচ্ছে, সেগুলো হতে হওয়া উচিত নয়। এগুলোর জন্য নেতৃবৃন্দ এটা একটা দায়িত্ব মনে করে তারা তাদের সঙ্গে সাক্ষাৎ করে সেটা শান্তি কায়েমের জন্য তাদেরকে অনুরোধ করতে পারে। ওই সময় তো বেশ কয়েকটা কমিটি আসবে, শান্তি কমিটি, হচ্ছে রাজাকার বা এরকম কিছু। শান্তি কমিটির গঠনের প্রেক্ষাপটটা কি? না, শান্তি কমিটির প্রেক্ষাপট আমরা যতটুকু আমাদের যখন বলা হলো যে তোমরা শান্তি মানে কমিটির মধ্যে সামিল হয়ে যাও, তখন আমরা অলরেডি কিসের থেকে বলা হলো? এটা এটা মানে বলা হলো যে আমাদের মানে এমনি কেন্দ্রীয় কোনো সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে বলা হয়নি। শান্তি কমিটি হলো এটা আমরা পরস্পর শুনলাম যে শান্তি কমিটি করে দেশের মানুষের মানে রক্ষা করার জন্য কাজ করা উচিত। এটা আমাদের মনেও একটা সৃষ্টি করলো যে না, দেশের মানুষকে বাঁচাতে হলে তো যুদ্ধ নয় বরং শান্তি রক্ষার জন্য চেষ্টা করা উচিত। আমরা যখন এই খবর পেলাম তখন আমরা লোক বাঁচানোর উদ্দেশ্যে এই শান্তি কমিটি এবং তাদের সাহায্য করার জন্য শান্তি কমিটি করা উচিত বলে আমরা মনে করি। আমরা শান্তি কমিটিতে অংশগ্রহণ করি। আর রাজাকার আমি ঠিক তখন বলতে পারবো না। তখন শান্তি কমিটি ঢাকাতে শান্তি কমিটি কায়েম হয়েছে দেশের শান্তি কায়েমের লক্ষ্যে, সেইটা আমরা শুনেই আমরাও পরবর্তীকালে, আর বিশেষ করে আমাকে তো তখন নির্দেশ দিয়ে বলা হলো যে শান্তি কমিটি কায়েম করে তোমরা লোকেদের মানে আইডেন্টিটি কার্ড ইস্যু করো, লোকেদের সাহায্য করো, রিলিফ দাও। ওখানে পাবনা ক্যাপ্টেন জাহিদি ছিলেন শান্তি কমিটির প্রথমে সভাপতি, আর ওখানে মহকুমার দায়িত্ব পরবর্তীকালে আমাকে দেওয়া হয়েছিল। ওটা যারা মানে পাকিস্তানের যারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই এবং মুসলিম লীগ, জামাত ইসলামী, পিডিপি, নিজাম ইসলাম এই ধরনের লোকেদের মধ্যে নেতৃস্থানীয় লোককে নিয়েই, এমনকি যারা কোনো পার্টি করে না বরেণ্য লোক তাদেরকে হয়তো সামিল করে শান্তি কমিটি কায়েম করা হয়েছিল সাহায্য সহযোগিতা করার জন্য। আমরা যতটুকু শুনছি যে ঢাকায় শান্তি কমিটি মিছিল হয়েছে এবং 14 এপ্রিল বা 3 নভেম্বর মিছিল হয়েছে, সেখানে গোলাম সব ছিলেন। এগুলো সম্পর্কে আমাদের কোনো নলেজ ছিল না, কারণ আমরা তখন প্র্যাকটিক্যালি অনেকটা এই ঢাকার থেকে কাট অফ হয়ে গিয়েছিলাম। তখন এটা এইরকম ধরনের পরিবেশ ছিল না। আর্মি একদিকে আর্মির অপারেশন হচ্ছে বিভিন্ন জায়গাতে, লোকেরা ভয়ে বাড়িঘর ছেড়ে দিতে জীবনযাপন করছে, অপরদিকে আমাদের ওখানেও এই ধরনের আর্মি অ্যাকশনের পরে
মানে যখন আওয়ামী লীগের 25শে মার্চের ক্র্যাকডাউনের সময় থেকে নিয়ে প্রান্তিকের 11ই এপ্রিল পর্যন্ত আওয়ামী লীগের হাতেই জেলার সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন ছিল পাবনাতে। আমরা তো তখন নিজেদের জীবন বাঁচানোর জন্যই আমরা তখন গিয়েছিলাম। তারপরে যখন আর্মি গেল, তারা যখন মানে ওইসব লোকজনকেও হত্যা করলো, লোকেদের কারণেই আমরা লোকেদের বলতে গেলে তাদের সুপারিশে, তাদের জরুরি ইয়াতে আবেদনে আমরা সাক্ষাৎ করে লোককে বাঁচানোর জন্য আমরা তাদের সঙ্গে সাক্ষাৎ করি এবং যাতে লোক হত্যা না হয় সেজন্য আমরা তাদের সঙ্গে। রাজাকার বাহিনী ঘটনা রাজাকার বাহিনী আমাদের কোনো জানাশোনার মধ্যে ছিল না। আমরা যেটা দেখেছি, আমাদের ওখানে সরকারি অফিসারদের দায়িত্বে পুলিশ বাহিনীর লোকেরা রাজাকার রিক্রুট করেছে এবং তারা তাদেরকে পরিচালনা করেছে এবং তাদের বেতন ভাতা তারা দিয়েছে। আমাদের সাথে রাজাকারদের কোনো সম্পর্ক ছিল না। এটা আমাদের জানা ছিল না। আমরা জানি এইটাই যে সরকারি নির্দেশে রাজাকার বাহিনী গঠন হয়েছে এবং পুলিশ এই থানার দারোগারা পর্যন্ত ওই আপনার এলাকার লোকদেরকে ডেকে চেয়ারম্যানদের মাধ্যমে এলাকার লোকদেরকে ডেকে রাজাকার বাহিনী গঠন করেছে। এরকম নাম আমার জানা নাই, কেননা অ্যাবসলিউটলি অফিসিয়ালদের দ্বারা পরিচালিত ছিল। এইগুলো আমরা জানি না। আলবদর সম্পর্কে আমাদের তো কোনো ইয়া ছিল না, কোনো নলেজ ছিল না। আলবদর কারা কিভাবে কি করেছে এগুলোর ডিটেলস সম্পর্কে আমরা মানে জানতাম না কোনো কিছু। এই এখন বাংলাদেশ হওয়ার পরে সব পত্র পত্রিকায় দেখে এইসব কথাবার্তা আমরা শুনি। এটা আলবদর বাহিনী আলসাম সম্পর্কে আমার কোনো নলেজ ছিল না কিছু। ইসলাম ছাত্র সংঘের কর্মীরা আলবদর বাহিনীতে ছিলেন, বিভিন্ন জায়গায় দেখতেছেন মেজর রিয়াজ, আমি এগুলো কিছু জানতাম না। আসাম আলবদর বা কি এরকম নামের সঙ্গে আমরা তখন কোনো পরিচিতি ছিল জানতাম না। পাবনার ঘটনার প্রসঙ্গে আসি। পাবনা তো আমরা যখন শুনলাম যে আমি কয়েকদিন পাবনা থেকে ঘুরে আসছি, তখন বিভিন্নভাবে অভিযোগ করা হচ্ছে যে আপনার এবং মাওলানা ইসহাক এবং মাওলানা নিজাম তিনজনের নেতৃত্বে পাবনায় 71 সনে অনেক ভোট রাজনীতি করেছে। এই বিষয়টা আপনি কিভাবে জানাচ্ছেন? দেখেন, পাবনায় যে সময়টুকুর কথা বললাম, এই সময় পাবনার মানে শহরে গ্রামে আমার যে অবস্থানটা ছিল, সেই সময় কেন্দ্রে এখানে কেন্দ্রীয় মানে সরকারে যা কিছু ঘটেছে সেগুলোর সঙ্গে ডাইরেক্ট আমার কোনো নলেজও ছিল না, আমি সংশ্লিষ্ট ছিলাম না। আমি কনফাইন্ড ছিলাম পাবনার সঙ্গেই এবং পাবনার যে আমার যে অবস্থান ছিল সেইটুকুই আর কি। না, পাবনাতে মৌলানা নিজামী আমার জানা মতে, আমার নলেজে আমি যেটুকু জানি, পাবনাতে ওই যুদ্ধ চলাকালীন ওই সময়ে নিজামী সাহেব পুরো সময় জানি নাই বলে আমি জানি। আমার পাবনা ওনার সঙ্গে কোনোদিন আমার সাক্ষাৎ হয় নাই। আর উনি কোনো ছাত্রদের দায়িত্বে কিংবা আপনার এই রাজনৈতিক নেতৃত্বে সংশ্লিষ্ট ছিলেন বলে আমি জানতাম না। আপনার সাথে আমার প্রথম পরিচয় কি হলো? আপনি তো এলাকার লোক। না, এলাকার লোক হিসাবে তো ছাত্র ওখানে লেখাপড়া করতে যখন, তখন আমি তো তখন ছিলাম, তখন ছাত্র হিসেবে জানতাম। তারপরে সে বাংলাদেশ শহরে এই আন্দোলনের পূর্বেই সে ঢাকায় চলে আসে। তারপরে আর আমার সঙ্গে তার কোনো কলিশন বা দেখাশোনা হয়নি। তারপরে দেখা হলো তার সাথে বাংলাদেশ হওয়ার পরে এই যে এই সময়ে যখন আমরা এই পার্টি যখন আবার নতুন গঠিত হলো, ঢাকাতে পার্টি হলো, এটা একেবারে সেই
76-77 দিকে তার সঙ্গে আবার দেখাশোনা হলো। তো আর উনি তো ছাত্র জীবনেও পরবর্তীকালে ওই ঢাকাতেই থাকতেন, আপনার থাকতেন না, যেতেন না। আবার ছাত্রত্ব পরেও আন্দোলন যে করেছেন, জামাত মানে শরীক হয়েছেন জামাতে, এগুলো সব পরের ঘটনা। ঢাকাতে আমার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। আপনার বড় ধরনের কিলিং কয়েকটা হয়েছে, বেশ আমি যতটুকু জানি বাউলগাড়িতে হয়েছে, দুলাউরিতে আর্মি কিলিং হয়েছে, এরপরে বেশ কয়েকটা ঘটনা আছে। ধুলাউরির ঘটনা সম্পর্কে কিছু জানবেন? আব্দুল আওয়ালের বাড়িতে আর্মিরা একটা ছিল। এখানে পাবনাতে আর্মি যাওয়ার পরেই আর্মিরা কোথায় কি করেছে না করেছে তারা কোনো সময় আমাদের সাথে, আমাদেরকে এটা জানতেও দেয়নি, আর আমরা তো এটা জানতেও চাইনি। বরং আমরা এই সমস্ত মানুষ হত্যার বিরুদ্ধে ছিলাম। কাজেই কোথায় তারা গেছে, কোথায় তারা ই করেছে, মানে মানুষ মেরেছে না মেরেছে, এগুলো আমাদের জানা ছিল না কিছু। আমাদের তারা কোনো সময় আমাদের মানে জিজ্ঞাসাও করে নাই। বরং আমরা যেহেতু এর বিরুদ্ধে, সেজন্য আমাদেরকে অনেক সময় তারা অতিষ্ঠ করেছে, আমাদের উপরে ইয়াও করেছে। একদিন তো আমাকে হত্যা করার জন্য আমিরা রাত্রিতে আতাইগুলো নিয়ে গিয়েছিল। কোন মাসে? এটা জুলাই মাসের দিকে। জুন মাসে তো আপনি নাটোরে গেছিলেন। এরপরে আমাকে পরপরই ঘটনাটা ঘটে। ক্যাপ্টেন তাহের বলে একজন রাত্রি 11টার সময় আমাকে টেলিফোন করে বললো যে তুমি এখনই আতাইগুলা চলে আসো। তো তার সাথে আমার গোলমাল হয়েছিল এই জন্য যে আর্মিরা কোনো সময় এলাকায় ঘুরতে গিয়ে কিছু মানে মানুষের বাড়িতে ঢুকতো, মানুষের জিনিসপত্র লুটতরাজ করতো। এরকম খবর পেয়ে আমি আবার লিখিতভাবে তার প্রতিবাদ জানাতাম, টেলিফোন করে প্রতিবাদ জানাতাম। এমনকি কয়েকবার আমি কোর্ট মার্শালও করেছি কয়েকজন আর্মির বিরুদ্ধে। এইগুলো তো আমার উপরে খুব ক্ষিপ্ত ছিল। তারপরে হিন্দুদের বাড়ি ঘরে গিয়ে, দোকানপাটে গিয়ে মালামাল লুট করতো। আমি এগুলোকে মনে করতাম এবং বলতাম যে দেখেন, এগুলো মানুষের যার সম্পদ, তার পক্ষ থেকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব এখন আপনাদের। এই সময় লুটতরাজ যদি হয় তো তারা ক্ষতিগ্রস্ত হব। আপনারা তো এইসব মালামাল লুট করার কাজ করতে দিতে পারেন না বা করতেও পারেন না। আমি এই লুটতরাজের বিরুদ্ধে। আমি এসব দেওয়াতে এই ক্যাপ্টেন তাহের বলে একজন লোক, সে খুব আমার বিরুদ্ধে ছিল। সে একদিন ওই রাত্রিতে আমাকে ওইভাবে ডাকে যে তুমি আতাইকুলায় যাও। আমি রাত্রি 11টায়, তখন প্রবল বৃষ্টি হচ্ছিল, 11টার সময় আমি যাবো কিনা আমার বাড়িতে তখন ওই ব্যারিস্টার কুরবান সাহেব ছিলেন। ওনাকে আমি বললাম যে ভাই এরকম আসছে, সে তো আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, আর সেই আমাকে এত রাত্রিতে ডাকলো, এত বৃষ্টি হচ্ছে, এই সময় আতাইকুলাতে যাওয়া। তখন আতাইকুলা পাবনার বিটুইন, ওখানে পানি এত প্রবল ভাগে, এদিক ওদিক থেকে পানি বুঝতে পারো আসলে যেত। তারপরে পরামর্শ করলে উনি বলেন যে আর্মিরা ডাকছে, না গেলে তো আমার বিপদ হতে পারে, সুতরাং আপনি যান। এই পরামর্শ দিলে আমি গেলাম। যাওয়ার পরে ওখানে দেখি যে একটা ক্যাম্প ছিল। মেজর হামিদ বলে একজন লোক ছিলেন, ওনার কাছে আমি গেলে উনি বললেন যে আপনি এত রাত্রিতে হঠাৎ করে। তো উনি, আমি বললাম যে আমাকে ক্যাপ্টেন তাহের বলেছে যে আমাকে ওখানে যেতে হবে। আমি এখন আর্মির হুকুম না আসলে পরে তা অসুবিধা হতে পারে, এই জন্য আসলাম। তখন ক্যাপ্টেন তাহেরের কথা শুনেই উনি একটু আঁতকে উঠলেন, একটু অস্বস্তি মনে বোধ করলেন। উনি বললেন তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, আর একটু দেরি করো না। তো তারপরে আমাকে বললেন, আমি ওখান থেকে তাড়াতাড়ি করে চলে গেলাম পানি ভেঙে। তো গিয়ে বাড়িতে উঠলেই তো সে কোরবান সাহেব কান্নাকাটি করতে গেলেন যে আমি তো ভয় করছিলাম যে তোমাকে ওরা মেরে ফেলেছে। এরকম অনেক লোক আমাদেরকে তাদের দাঁতে এরকম নিগৃহীত হয়েছে এর আগে। আল্লাহ তাআলা আমাকে হেফাজত করলেন। তারপরে আমাকে মেজর হামিদ বলেছিলেন যে দেখো, তোমার বিরুদ্ধে মুসলিম লীগের লোকেরা এইসব করেছে, যেহেতু তারা
তুমি লুটতরাজের বিরুদ্ধেই করো, এইসব কাজগুলো তারা ভালো মনে করে। মাওলানা কসিমউদ্দিন কেমন হত্যা করা হয়েছিল? হ্যাঁ? মাওলানা কসিমউদ্দিন পাবনা জেলা স্কুলের টিচার ছিলেন। মৌলানা কসিমউদ্দিন সাহেবকে হত্যা করার পরে, এই খবরটা পাওয়ার পরে আমি একজন সাংবাদিকদেরকে নিয়ে আমাকে সেখানে মানে আমরা বিভিন্ন জায়গাতে খবর নিলাম যে উনি কোথায় কিভাবে কি আমি কিছুই জানি না আপনার ঘটনা। পরে আমি খবর পেয়েছি যে ওনাকে হত্যা করেছে আর্মিরা, এটা পরে খবর পেয়েছি। উনি কি ছিলেন ওই সময়, মানে কি উনি জেলা স্কুলের হেড মৌলানা ছিলেন। উনি এমনি ওনার সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল, উনি ভালো মানুষ ছিলেন বলে আমরা জানতাম। আমরা বরং বিভিন্ন জায়গাতে খোঁজখবর নিয়েছি, তার পক্ষ থেকে আমার কাছে আসছিল সাংবাদিকরা, আমি তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় খবর দিলাম। পরে শুনলাম যে ওনাকে মানে মাতপুরে মানে হত্যা করেছে, এটা পরে আমি শুনেছি। নূরপুরে পাম্প হাউস ক্যাম্প ছিল, নূরপুর পাম্প হাউস। নূরপুরে আর্মিরা থাকতো, এটা ওখানে একটা অভিযোগ করা হচ্ছে যে ওখানে আপনি এবং নিজামী সাহেব প্রায় যাতায়াত করতেন এবং বিভিন্ন মানুষকে। না, ওইখানে আমি গিয়ে ওই প্রশান্ত কুমার দত্তকে আনার জন্য আমি একবার গিয়েছিলাম। তাছাড়া নিজামী সাহেব তো ওখানে, কেন নিজামী সাহেব তো পুরা ওই পিরিয়ডেই পাবনায় আমার সঙ্গে কোনো দেখা হয়নি, প্রশ্নই আসে না যে নিজামী সাহেবকে নিয়ে আমি সেখানে গেছিলাম। এটা অ্যাবসলিউটলি মানে অসত্য কথা। আমরা কোনোদিনও ওইখানে আর্মি ক্যাম্পে এমনি যখন গিয়েছি তখন ওই মানুষের কল্যাণের জন্য, মানুষকে বাঁচাবার জন্য একবার কি দুবার আমি গিয়েছিলাম, আমি বারবার যাইনি সেখানে। আপনার ঈশ্বরদীতে হাফেজ ওমর আলী সৌনির্জনকে মারা হয়েছিল, এই বিষয়ে তিনি জানেন? আমি জানতাম। এরপরে যে সাগরকান্দি সুজানগরে এমপি রিয়াজ ছিলেন, ওনার বাড়িতে মনে হয় মারা হয়েছে মানুষ, মুক্তিযোদ্ধাদের দাওয়াত করলেন, এই বিষয়ে কি জানেন? না, এরকম কোনো ঘটনা নয়, বরং আমরা আপনার থেকে প্রচুর যারা খবর পেয়েছি যে মানে যারা ইসলামপন্থী লোক তাদেরকে অনেককেই ওখানে হত্যা করা হয়েছে। যেমন শহীদুল্লাহ খান বলে একজন লোক ছিল, তালিমনগরের মধুরকান্দি বাড়ি, তাকে, তারপরে হোসেন ডাক্তার, তাকে মারা হয়েছে। এরকম অনেক লোককে, তারপরে মাহফুজুর রহমান মধু মৌলানা, তাকে হত্যা করা হয়েছে ওই সময় মারা হয়েছে। তারপরে পরবর্তীকালে ওই রিয়াজউদ্দিন সাহেবকেও হত্যা করা হয়েছে। পাবনাতে মৌলানা সাইফুদ্দিন ইহিয়া সাহেবকে হত্যা করা হয়েছে। পাবনা তখন তো একই, পাবনা আর সিরাজগঞ্জ একই জেলা ছিল। মৌলানা আসাদুদ্দৌলা সিরাজি নাটোর পৃথক রাষ্ট্র মানে জেলা ছিল, কিন্তু পাবনা আর সিরাজগঞ্জ একই ছিল। মৌলানা সাইফুদ্দিন ইহিয়াকে হত্যা করা হয়েছে, আসাদুদ্দৌলা সিরাজিকে হত্যা করা হয়েছে, মৌলানা আবু বকর সিদ্দিকীকে হত্যা করা হয়েছে, মৌলানা উসমান গনিকে হত্যা করা হয়েছে, মৌলানা আবু বকর সিদ্দিকীকে হত্যা করা হয়েছে। এসব ওই সময়ের ঘটনা। এমপি রিয়াজ আমি শুনলাম যে তার ভাই সহ মারা হয়েছে। হ্যাঁ, এমপি রিয়াজ সাহেবের পরে, বাংলাদেশ হওয়ার পরে আমি খবর পেয়েছি যে উনি আটোয়াতে মগরেব আলী মুন্সির বাড়িতে ছিলেন, ওখান থেকে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে, এটা আমি শুনেছি পরবর্তীকালে। তারপরে পাবনা উসমান গনি খান, অ্যাডভোকেট মুসলিম আলী তালুকদার, তারপরে নুরুল ইসলাম খন্দকার, মোফাজ্জল ডাক্তার, মোফাজ্জল ডাক্তারের ভাই মোজার আলী সাহেব, তারপরে মোফাজ্জল ডাক্তারের ছেলে, তারপরে ওখানে বন্ধের চেয়ারম্যান, তারপরে আকবর আলী খয়সুক্তে,
দোগাছির চেয়ারম্যান, এদেরকে হত্যা করা হয়েছে। টোটাল ওই সময় পাবনায় যে আর্মিদের মধ্যে মানে কারাগার কয়জন নাম তো বলছেন, এর বাইরে কি আর কারো নাম কি মনে আছে আপনার? আর্মি অফিসার আর্মি অফিসারের আর সব নাম মনে নাই, যে কয়েকজন নাম বললাম। আর ওখানে বোধ হয় ছিল নজর আলী শাহ নামে একজন, এটা সে বোধ হয় তাকে আমি মানে তার নামও শুনেছি আর কি, নজর শাহ। আমার প্রায় শেষ, আপনার বক্তব্য আমরা ক্লিয়ার করলাম। তারপর কিন্তু আপনাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে আপনি স্বাধীনতার সঙ্গে করছেন, তো যুদ্ধাপরাধী বিচার এবং আপনাদের সম্পৃক্ত করার বিষয়ে আপনার অভিমতটা কি? দেখেন, আসলে দেখেন, একটি কথা হচ্ছে যে 1971 সনে মুক্তিযুদ্ধ হয়েছে, আমি 75 সনে গেছি পাবনাতে, আবার পাবনায় থাকিছি 75 সন থেকে, এবং 79 সনে আমি 74-এ আসলাম, মানে ওয়ার্ক শুরু করেছি আর কি 75-74 থেকে আমি পাবনাতে থাকা শুরু করেছি। এবং আমি 79-তে আইডিএল এর সেক্রেটারি জেনারেল ছিলাম যখন, আমি তখন আইডিএল এর নমিনি হিসাবে নির্বাচন করেছি ওই পাবনার থেকে। এবং এই নির্বাচনে আমি নির্বাচিত হয়েছি বলে প্রথমে ঘোষণা দেওয়া হয়েছে রাত্রি 11টার সময় ঘোষণা হলো যে আমি নির্বাচিত হয়েছি। আমি যদি ওইখানে খারাপ কাজ কাম করতাম তাহলে এই 75 থেকে ওখানে অবস্থান করা এবং 79-তে বাংলাদেশ সব ইমিডিয়েট আপনার বলতে গেলে, কেন বাংলাদেশ সরকার 73-এ যখন ইলেকশন হয় তখন আমি দেশে ছিলাম, 75-এ আসার পরে আমি 79-তেই ইলেকশন করি, এবং তারপরে পরপর ইলেকশন আমি করেছি। 75-এ 79-তে আমার নাম ঘোষণা করা হয়, পরের দিন আমাকে 287 ভোট কম দেখায় রিকাউন্ট করার নাম করে পরের দিন 11:30টার সময় আমাকে পরাজিত ঘোষণা করা হয়। এমনকি আমাকে ডিসি এসপি তারা আমাকে কংগ্রেচুলেশন লেটারও দিয়েছে, পরে তারা সেই লেটার ফেরত নিয়ে যায় যে আপনি তো এইভাবে আপনার কি করা হলো, এটা ওটাই কুক করে দেওয়া হলো আর কি। নির্বাচিত কে হয়েছিল? সেখানে আব্দুল হালিম মির্জাকে ঘোষণা দেওয়া হয়েছিল ইয়ার থেকে, বিএনপির থেকে, পরের দিন নির্বাচনে। সবাই জানে যে আমি নির্বাচিত হয়েছিলাম, কিন্তু যেভাবে মানে এরশাদের সময় কু করা হলো, আর্মি দিয়ে নির্বাচন করা হলো, এটাও করা হলো এইভাবে। তারপরে পরপর আমি নির্বাচন যতবারই করেছি, যতবার নির্বাচন হয়েছে, আমার প্রত্যেকটা নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি। এবং 91-তে এবং 2001-এ আমি নির্বাচিত হয়েছি, এবং দুইবারই অ্যাসেম্বলিতে বিরোধী দল হিসাবে আমি কাজও করেছি 91-তে এবং 2001-এও, এবং ওই পাবনাতেই আমি নির্বাচন করেছি। এখন আমি যদি সত্যিকার পক্ষে দেশের বিরুদ্ধে কোনো কাজ করে থাকতাম, তাহলে তো আমার 79-তে নির্বাচনে অংশগ্রহণ করা, নির্বাচিত, বারবার নির্বাচিত হওয়া, এবং ওই পাবনা শহর থেকে আমি নির্বাচন করেছি, এটা সাধারণভাবে সম্ভব হতো না। আমি লোকদের কাছে স্বচ্ছ ছিলাম, জনগণ আমাকে ভালো জানতো, এবং আমি সেখানে কোনো অনৈতিক অবৈধ কোনো কাজ করি নাই। এগুলো জানার কারণেই সর্বমহল থেকে আমার এই যে কিছুদিন আগে প্রায় 64 জন হিন্দু ভদ্রলোক, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তারা আমার পক্ষে স্টেটমেন্ট দিয়েছে, তার কপি আমার কাছে আছে, আপনারা দেখতে পারেন, যে সেখানে বরেণ্য ব্যক্তিত্ব হিন্দু বা মুসলমানদের মধ্যে, আর হাজার হাজার মুসলমানরা, আমি যে সেখানে কোনো অন্যায় কাজ করি নাই, এগুলোর জন্য তারা নিজেরা সাক্ষী দিয়েছে, তারা সিগনেচার ক্যাম্পেইন করেছে, তারা বলেছে, তারা স্টেটমেন্ট দিয়েছে। সুতরাং এখন 40 বছর পর আমি দেশের পক্ষে কাজ, মানে বিপক্ষে ছিলাম, এই কথা বলা এবং আমাদেরকে
অবৈধভাবে যুদ্ধ অপরাধী মানে বলে প্রচার করা এবং মিথ্যা সাক্ষী তৈরি করার চেষ্টা করা যা কিছু হয়েছে আসলে এই সর্বৈব এটা মিথ্যা এবং এগুলোর কোনো মানে সত্য নয় এই ঘটনা। আশা করি জনগণ সত্য প্রকাশ করবেন এবং করেছেন বলে আমি জানি। এটা একটা রাজনৈতিকভাবে আমরা যদি আমি নিজে বাংলাদেশ হওয়ার পরে সেখানে আওয়ামী লীগের সঙ্গে মিলিতভাবে এই পাবনাতে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তারা প্রকাশ্যে আমার নির্বাচন করেছে। এই মুক্তিযোদ্ধার বিশু অর্থাৎ জহুরুল ইসলাম বিশু যে পাবনা মুক্তিযুদ্ধের কথা বই লিখেছে, সে 2001 সনে 91 সনে প্রকাশ্যে আমার নির্বাচনী ক্যাম্প পরিচালনা করেছে, নির্বাচন আমার পক্ষে করেছে। এখন একজন মুক্তিযুদ্ধের মানে নেতা সে আমার নির্বাচনে এইভাবে পার্টিসিপেট করাটা যা তারা আমাকে আমরা স্বচ্ছ জানে বলি, আমি কোনো অন্যায় কাজ করিনি বলেই তারা নির্বিবাদে আমাকে সমর্থন দিয়েছে। আমি কি দেখাবো ওই এটা বিচার চলতেছে, বিচার প্রক্রিয়া চলতেছে, প্রক্রিয়াটা নিয়ে আপনার মন্তব্য? না, এটা একটা অবৈধ মিথ্যা সাজানো মামলা, মানুষকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটা পরিকল্পিত ষড়যন্ত্র। এখন গোলাম আজম সাহেব এই যখন আমরা বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছি কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে মানে আওয়ামী লীগের সাথে মিলে, এই নিজামী সাহেব মুজাহিদ সাহেব আমরা শেখ হাসিনার সাথে বৈঠক করে আমরা সব আন্দোলনের প্রোগ্রাম তৈরি করেছি, কাজ করেছি। তখন আমরা সব ছিলাম। এখন এমনকি মানে আমাকে তো শেখ হাসিনা তার বাবার সঙ্গে কাজ করতাম বলে মুরব্বী হিসাবেই উনি সবসময় আমাকে বলেন। এই 96-তে যখন উনি ক্ষমতায় আসলেন তখন উনার মন্ত্রী সাদেক হোসেন সাহেব আমার মানে মঞ্জুরি করা আমার কি বলে ওই আমার কলেজ মঞ্জুরি হয়েছিল, 41 লক্ষ টাকা স্যাংশন হয়েছিল। তো সাদেক সাহেব 96-তে ক্ষমতা আছে, সেটা কেটে সে টাকাটা অন্যখানে দিয়ে দিলেন। আমি প্রধানমন্ত্রীর কাছে আসলাম 96-তে। প্রধানমন্ত্রী আমাকে দেখেই বললাম যে আমার কলেজ কেটে অন্যখানে টাকা দিয়ে দিল আপনার মন্ত্রী, আর আপনার সাথে কেয়ারটেকার আন্দোলন করলাম, একসাথে অপোজিশন করলাম, আপনার মন্ত্রী আমার মানে প্রজেক্ট কেটে দিল। তখন উনি বললেন যে আপনার টাকাটা তো ঠিক হয়নি, আপনার কাছে কি কোনো লিখিত কোনো আছে? আমি তখন আমার লিখিত দিলাম ওনার কাছে। উনি তখন সঙ্গে সঙ্গে লিখে দিলেন যে মন্ত্রী মহোদয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। এবং মন্ত্রী তখন বাধ্য হলো আমার ওই প্রজেক্ট আবার পুনরায় মঞ্জুরি দিতে এবং 6 মাসের মধ্যে আমার কলেজে সেই টাকা স্যাংশন করে আমি কলেজে ইসলামিয়া কলেজে সেখানে বিল্ডিং নির্মাণ করলাম। সে কাগজ এখনো আমার কাছে রয়েছে। এতখানি তাদের সঙ্গে আমাদের উঠা বসা ছিল। কিন্তু আজকে কি হলো যে উনি এইসব নতুন সবই করে এত সঙ্গী হিসেবে যারা কাজ করেছিলাম, তার বাবার সঙ্গে আন্দোলন করেছিলাম, আইয়ুব বিরোধী আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন করেছিলাম, তার সাথে একসঙ্গে রিলিফ রিহেবিলিটেশনের কাজ করেছিলাম, রাইট রেজিস্ট্যান্স কমিটি করেছিলাম। আমরা ছিলাম বলতে গেলে আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলন আমরা করেছিলাম ওনার পিতার সাথে এবং ওনার সাথে। আজকে হঠাৎ 40 বছর পরে এই ধরনের কথা বলা, প্রচার করা, এটা যেন মনে হচ্ছে এটা সাজানো সবকিছুই, মানে এটা মনে করেন এটা সত্যি ঘটনা যে সব সাজানো রাজনৈতিক উদ্দেশ্যে এবং দেশের মানুষকে
যারা প্যাট্রিয়টিক এলিমেন্ট, দেশকে আমরা গড়ে তোলার জন্য এই দেশের সংবিধান অনুসারে শপথ গ্রহণ করে আমরা সংসদে গেছি, কাজ করেছি। আমরা চাই যে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হোক এবং এই দেশটি ভারতের আগ্রাসন থেকে মুক্ত থাকুক। আমরা একেবারে নিবেদিত প্রাণ হিসাবে এই কাজ করছি। আর আমাদেরকে অযথা মিথ্যা আমাদের বিরুদ্ধে অপবাদ দিয়ে আমাদের সম্পর্কে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আশা করি যে তাদের সম্বিত ফিরে আসবে, তারা ন্যায় এবং সত্যকে বুঝতে পারবেন এবং এই মিথ্যা মামলা গোলাম আজম সাহেব, মৌলানা মতিউর রহমান নিজামী, মৌলানা সাইদি সাহেব, আলী হাসান, মুজাহিদ, কামরুজ্জামান, মৌলানা আরিকিব, আব্দুল কাদের মোল্লা ইত্যাদি আমাদের এই ধরনের মানুষ যারা এই দেশকে গড়ে তোলার জন্য এই অ্যাসেম্বলিতে কাজ করেছেন। মৌলানা মতিউর রহমান নিজামী তিনি তো নিজে অ্যাসেম্বলিতে পর্যন্ত এই বাংলাদেশের স্থপতি হিসাবে শেখ মুজিবুর রহমানকে তিনি নিজে ঘোষণা দিয়েছেন। আমি এর শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের স্থপতি নিজামী সাহেবের আগে কেউ দেয় মানে এই ঘোষণা দেন, উনি নিজে দিয়েছেন। তো এত বড় একজন প্যাট্রিয়টিক এলিমেন্ট এবং এত বড় একজন নিবেদিত নেতা মৌলানা মতিউর রহমান নিজামী, তার বিরুদ্ধে মিথ্যা এই পাবনাতে, সাতিয়াতে, এই ঈশ্বরদীতে, কি বলে সুজানগরে তার সম্পর্কে যে মিথ্যা কথা বলা হয়েছে, এ সব কিছু মিথ্যা। এগুলো শুধু মানে তার বিরুদ্ধে অভিযোগই না, একটা অপবাদ, মিথ্যা কথা তার বিরুদ্ধে বলা হচ্ছে। কথা কি শেষ হয়েছে? ওই আমার